আলোচনা এনেছি এ রাজ্যে একদল শিক্ষাকর্মী আছে, কিছু শিক্ষক আছে যারা শিক্ষক কিন্তু তাদের চাকরি দিনের পর দিন বছর পর বছর করে যাবার পরেও তাদের চাকরি স্থায়ী হয়নি এবং তাদের মাসোয়ারা ৮,০০০ টাকা, কারো ১২,০০০ টাকা। বারবার করে এনারা প্রতিবাদে সামিল হয়েছেন, বারবার করে নিজেদের অভাব অভিযোগের কথা সরকারকে জানাবার চেষ্টা করেছেন, আন্দোলন করেছেন, রাস্তায় থেকেছেন, কিন্তু কোনো সুরাহা মেলেনি। এমনকি দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টও এর আগেও জানিয়েছিল, আবারও সম্প্রতি জানিয়ে দিয়েছে যে শিক্ষক বন্ধু হিসেবে যারা কর্মরত তাদের মাসোয়ারা নিয়ম মাফিক বৃদ্ধি করতে হবে। কিন্তু বৃদ্ধি করতে হবে বললেই আর বৃদ্ধি করে কে? ভাবুন তো, ২০ বছরের উপরে চাকরি হয়ে যাবার পরেও মাসোয়ারা মাত্র ৮,০০০ টাকা। আর এদের অনেকেরই ডিগ্রি, MA, BEd, তৎসত্ত্বেও তারা এই মাসোয়ারায় দিনের পর দিন বছরের পর বছর কাজ করে যাচ্ছেন, কাজ করতে বাধ্য হচ্ছেন। বারবার করে রাজ্য সরকারের কাছে আবেদন করেছেন, কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি লিখেছেন, পথে নেমেছেন। পুলিশের লাঞ্ছনা সহ্য করতে হয় যেমন অন্যদের, এনাদেরও তাই করতে হয়েছে। কিন্তু সুরাহা কি মিলল? আইনের দরজায় গিয়ে কড়া নাড়া দিয়েছেন এনারা। সম্প্রতি একটা রায় বেরিয়েছে যেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এদের মাসোয়ারার বৃদ্ধি করাতে হবে। কিন্তু শুনবেন কি আমাদের রাজ্যের প্রশাসনের মাথায় যারা বসে রয়েছেন তারা? রাজ্যের প্রশাসনের মাথায় যিনি বসে রয়েছেন তিনি? কোথাও কোনো সুরাহা মিলবে নাকি যেমন চলছিল তেমনই চলবে? আসলে বিচার বিভাগ বলে যায় বটে, কিন্তু গোটা বিষয়টা কার্যকর করবার দায়িত্ব তো যারা প্রশাসনে রয়েছে তাদের নিতে হবে। একটা অর্ডার বা নির্দেশ সর্বোচ্চ ন্যায়ালয় দিয়ে দেয়, কিন্তু সেটা কার্যকর করবে কে? আর যদি কার্যকর না হয় তার জন্য ব্যবস্থা নেবার দায়িত্ব কার? সত্যি আজ আমাদের বিচার বিভাগের কাছে ওই প্রশ্নটা বোধহয় করতেই হচ্ছে যে বারবার আদালতের রায় বা আদালতের নির্দেশ অমান্য করবার পরেও কি করে প্রশাসনের কর্তা ব্যক্তিরা ছাড় পেয়ে যান। বারবার এটা আমরা দেখছি। তাই এই বঞ্চনা শেষ হবে কবে আমরা জানি না, কিন্তু নতুন করে এ রাজ্যের সেই সব অস্থায়ী শিক্ষাকর্মীরা, শিক্ষা বন্ধু হিসেবে যাদের পরিচয়, তারা আবার লড়াইয়ের কথা ভাবছেন। তারা মনে করছেন সুপ্রিম কোর্টের এই রায়ের পরে অন্তত সরকার ভাবছেন। এখনো সত্যিকে আস্থা রাখতে পারছেন এরা সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে? আমরা গোটা বিষয়টাকে আলোচনায় রাখবো এবং যারা এটা সাথে যুক্ত, যারা লড়াইতে রয়েছেন, যাদের জীবন ভয়ঙ্কর ভয়াবহ একটা দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে, তারা কি ভাবছেন আমরা একটু বোঝবার চেষ্টা করি। সেরকম কয়েকজনকে আমি আমন্ত্রণ জানিয়েছি আজকের এই আলোচনায় অংশ নেবার জন্য, যে কি বলল সুপ্রিম কোর্ট এবং তারপরে তারা কি করবেন। আদৌ তাদের জীবনযাপনের যে মর্মান্তিক অবস্থা সেটার কোনো সুরাহা হবে? রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার তাদের কোনো সুরাহা করবে? কারণ দিনের পর দিন বছরের পর বছর এমনটাই তো চলছে, এভাবেই তো চলছে। আসুন গোটা বিষয়টা ওনাদের মুখ থেকেই শুনি যে ২০ বছরের উপরে চাকরি করবার পরেও কেন তাদের চাকরির কোনো নিশ্চয়তা নেই, কেন তাদের মাসোয়ারা ৮ থেকে ১২,০০০ টাকার মধ্যে বাধা, কেন অনেক ডিগ্রিধারীদের চেয়ে বেশি ডিগ্রিধারী হওয়া সত্ত্বেও এনাদের এইভাবে বিপর্যয় বহন করে যেতে হয়। রাস্তায় নামছেন, প্রতিবাদ করছেন, কিন্তু কোথাও কোনো সুরাহা মিলছে না, আলোড়ন পড়ছে না সমাজের সব স্তরে। সবাই এই বিষয়টা নিয়ে সজাগ হচ্ছে না, কোথাও যেন আটকে যাচ্ছেন এরা যেন একটা প্রান্তিক মানুষ হিসেবেই থেকে যাচ্ছেন। এদের যন্ত্রণাকাতন জীবনযাপনের কাহিনী অনেকেরই অজানা থেকে যাচ্ছে। আসুন আমরা অন্তত শোনবার চেষ্টা করি। নন্দদুলাল বাবু, আপনাদের কি মনে হচ্ছে সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছে, আদৌ এটা কার্যকর হবে? দেখুন, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এ পর্যন্ত অনেকবারই নির্দেশ দিয়েছেন, শুধু আমাদের ক্ষেত্রে নয়,
অন্যান্য যে সমস্ত সংগঠন আছে তাদের ক্ষেত্রে অনেক নির্দেশ দিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের রাজ্য সরকার হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কোন দেশই কার্যকর করেননি এখনো পর্যন্ত। আমি দু একটি উদাহরণের কথা বলি। দেখুন, 1952 সালে আমরা যারা চাকরি করি, সরকারি কর্মচারী যারা চাকরি করেন, তাদের অন্যান্য সেক্টরে তারা মারা যাওয়ার পর তাদের সন্তান সন্ততিরা কর্মরত অবস্থায় যদি মারা যায় কেউ চাকরি করতে করতে, তাদের সরকার মানে সন্তান সন্ততিরা চাকরি পান। আমাদের ক্ষেত্রে কি নিয়ম? 1952 সালের নিয়ম, সেটা হচ্ছে আমরা যবে থেকে চাকরি করছি তবে থেকে কিন্তু আমাদের ইপিএফ কাটার কথা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই আমরা যবে থেকে চাকরি করছি তবে থেকে যদি সরকার ইপিএফটা কাটতো, তাহলে কিন্তু আমাদের সেই মানে ন্যূনতম পেনশন 1000 টাকা। 1952 সালের, এটা সারা পশ্চিমবঙ্গবাসী ভারতবর্ষের মানুষের জানা উচিত যে ন্যূনতম পেনশন সরকারি কর্মচারী রিটায়ার করার পরে পেনশন পাবেন 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা। ভাবা যায় বর্তমান বাজার মূল্যে, বহুবার দাবি জানানো হয়েছে। এবং যবে থেকে চাকরি করছি তবে থেকে যদি এরা কাটতো, ইপিএফটা কাটতো, তাহলেও কিন্তু পেনশন পেত। অনেকে যারা চাকরি করছেন তারা পেনশন পাবেন না, আর যারা পাবেন তারা 1000 1500 টাকা পেনশন, এছাড়া অন্য কিছু পাবেন না। আমি হ্যাঁ, মেহবুব আহমেদ কাছে আসবো। নাজমুল বাবু, আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনার অভিজ্ঞতা তো একটু বলবেন। এই তো ভয়ঙ্কর কথা শোনালেন নন্দদুলাল বাবু, যে দিনের পর দিন 8,000 টাকা বারবার বলা সত্ত্বেও বাড়েনি, এবং সুপ্রিম কোর্ট এর আগেও বলেছে, তাও কেউ গ্রাহ্য করেনি। এখন রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী নাকি বলছেন ওনারা শুধু জুতো আর বই অন্য জায়গায় বয়ে দেন। এ তো ভারী অদ্ভুত করা। আপনি আপনার অভিজ্ঞতার কথা বলুন তো, একজন পার্শ্ব শিক্ষক হিসেবে আপনাদের অভিজ্ঞতাটা কি? আমাদের রাজ্যে আপনারা জানেন নিশ্চয়ই যে পশ্চিমবঙ্গ যেমন মধ্যশিক্ষা পর্ষদ আছে, তেমনি মাদ্রাসা শিক্ষা পর্ষদ আছে। হ্যাঁ, মাদ্রাসা শিক্ষা পর্ষদের অধীনে এখনো পর্যন্ত 600 মাদ্রাসা অ্যাপ্রুভ আছে, যারা গভর্নমেন্টের স্কেলে স্যালারি পায়। এরপরে 2008 সালে সরকার একটা পরিকল্পনা করেছিল যে যে সমস্ত মাদ্রাসাগুলো অ্যাপ্রুভাল পায়নি তাদেরকে নিয়ে অন্য একটা স্কিমে এদেরকে অ্যাপ্রুভাল করিয়ে দেওয়া হবে। টিচার সহ যারা যারা এতদিন ধরে ফ্রি সার্ভিস দিচ্ছে তাদেরকে দিয়ে করে দেওয়া হবে, কারণ আমরা অর্গানাইজ করে চাকরি পেয়েছি। সেখানে বলা হয়েছিল সরকারের পক্ষ থেকে যে পরে পরে ধাপে ধাপে এগুলোকে পূর্ণ শিক্ষকের মর্যাদা এবং প্রতিষ্ঠানগুলোকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশনের অধীনে নিয়ে যাওয়া হবে। কিন্তু আজও 11 সাল থেকে নিয়ে আজকে প্রায় 2 সাল হয়ে গেল দিকে এখনো পর্যন্ত হয়নি। এবং এটা নিয়ে কি বলে, উত্তরকন্যায় ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণাও করেছিলেন, খবরের কাগজে বেরিয়েও ছিল, কিন্তু সেটা এখনো পর্যন্ত কার্যকরী হয়নি। বিষয়টা হচ্ছে, যেমন আমার নিজের হাত 5টা আঙুল সমান নয়, আর আমরা এই যে বৃহত্তর ক্ষেত্রে যারা 1 লক্ষের ওপরে মানুষ আছি, শিক্ষক শিক্ষিকা আছি, আমাদেরও সকলের মত এক নয়। আমরা এটা বিশ্বাস করি, যদি লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত করা যায়, লড়াইয়ের সূচনা যদি করা যায়, ময়দানে যদি নামা যায়, যে মানুষগুলো আজকে মনে হচ্ছে আমাদের সঙ্গে ঠিক মিলিয়ে উঠতে পারছে না, আমাদের এটা বিশ্বাস আছে যে পেটের যতটা আমারও ততটা। তাহলে যখন লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত হবে, লড়াই যখন একটা চরম জায়গায় উঠবে, আমাদের এই মানুষগুলো সবাই এসে ঝাঁপিয়ে পড়বে লড়াইতে। এই বিশ্বাসের জায়গা থেকে আমরা লড়বো, এবং লড়াই ছাড়া বিকল্প কিছু নেই। আমি এক কথা আগেও বলেছি, এখনো বলছি, কোনো বিকল্প ব্যবস্থা এখানে নেই। একমাত্র পন্থা হলো ঐক্যবদ্ধ আন্দোলন, এছাড়া দ্বিতীয় কোনো পন্থা নেই।